পার ফরমেটার ফ্লোর ফিনিশ আছে তোমার 7 নম্বরে এই করলাম এটা 150 দিলাম ফ্লোর ফিনিশ তোমার 100 কেজি পার স্কয়ার সিলিং প্লাস্টার প্রাইম সি 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এফ ওয়াই 4200 কেজি পার সেন্টিমিটার স্কয়ার স্ল্যাবটির স্প্যান যদি আমরা গতকাল যেমন দেখা এরকম আমরা আভ্যন্তরীণ স্ল্যাব ডিজাইন করছি এই স্ল্যাবটা ডিজাইন করবো আমরা আমাদের এদিকে 4 মিটার করে আছে আমাদের মতো আমরা বানাচ্ছি অঙ্ক তাহলে এখানে হতে তোমার দুই বা দুই বেশি হতে হবে তাই না তো এদিকে বললাম যে 4 যদি হয় তোমার এদিকে 4 হয় এদিকে 10 দিলাম 10 ফুট এদিকে 4 মিটার তাহলে আমরা এই স্ল্যাবটা ডিজাইন করব এটা যেটা ক যদি আমরা বলি স্ল্যাবটি হ্যাঁ চলে যাও ক্লাস হচ্ছে 8টায় এখন ক্লাস নাও স্ল্যাবটি ডিজাইন করো এই ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে আলটিমেট স্টেম ডিজাইন পদ্ধতিতে একটি অবিচ্ছিন্ন একটি স্ল্যাবের ডিজাইন করো স্ল্যাবের উপর প্রতি বর্গমিটারে ডেড লোড 300 কেজি পার মিটার স্কয়ার লাইভ লোড 150 ফ্লোর ফিনিশ 100 কেজি মিটার স্কয়ার সিলিং প্লাস্টার 50 এফ প্রাইম সি কংক্রিটের স্টেম দেয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এফ ওয়াই দেয়া আছে 4200 কেজি পার বর্গ সেন্টিমিটার স্কয়ার নিম্নের ক স্ল্যাবটি ডিজাইন করো মধ্যবর্তী স্ল্যাব যেটা উভয় পাশে তোমার আরো স্ল্যাব আছে তাহলে প্রথমে আমাদের ডিজাইন শুরু করতে গেলে ধাপ 1 যেটা ধাপ 1 এর ক্ষেত্রে আমাদের লাগবে ডিজাইন লোড নির্ণয় যেটা আমরা প্রতি বর্গমিটারে ওমেগা বলি অথবা ডাব্লিউ যাই হোক এখানে আলটিমেট হবে যেহেতু আলটিমেট তো ইউ আলটিমেট সর্বোচ্চ কত লোড আসবে তাহলে ইউএসডি মেথডে আমাদের নিয়ম হচ্ছে যে ডেড লোড এবং লাইভ লোড এটা হচ্ছে আলাদা আলাদা হিসাব করা ডাব্লিউএসডি তে যেমন সব লোড আমরা একসাথে করছিলাম আর ইউএসডি পদ্ধতিতে ডেড লোড আলাদা হবে লাইভ লোড আলাদা হবে তাহলে তোমার এখানে ডেড লোড এটাও ডেড লোড আছে এই ফ্লোর ফিনিশও ডেড লোড তোমার সিলিং প্লাস্টারও ডেড লোড শুধুমাত্র আমাদের এই অংশটা হচ্ছে লাইভ লোড এইটা এটা হচ্ছে লাইভ লোড এটা আলাদা হবে তাহলে প্রথমে হচ্ছে আমরা স্ল্যাবের পুরুত্ব নির্ণয় তাই তো স্ল্যাবের পুরুত্ব নির্ণয় প্রথমে ক্ষেত্রে আমাদের টি যেটা এসিআই কোণ অনুযায়ী টি মিনিমাম ছিল এল বাই কত 35 সম্পূর্ণ অবিচ্ছিন্ন ক্ষেত্রে 35 হচ্ছে এল বাই 35 দেখছো না স্যার এটা আমাদের যে আছে তোমার আচ্ছা 35
বইতে নতুন যেটা L/35, তাই তো? L/35 করি, L হচ্ছে আমাদের এই শর্ট স্প্যান বরাবর যেটা, এটা হচ্ছে আমাদের L শর্ট স্প্যান বরাবর। আমরা হচ্ছে ডিজাইন করার সময় এই স্ল্যাবের এখান থেকে 1 মিটার এতটুকু যে ফালিটা, এটা হচ্ছে B 1 মিটার, আর এদিকে এটা হচ্ছে তোমার L, যেটা 4 মিটার, দৈর্ঘ্য 4 মিটার আর 1 মিটার একটা প্রস্থ আমরা ফালি দিয়ে ডিজাইন করব। ওইটুকুর ভিতরে রডের স্পেসিফিকেশন করব, যতটুকু হবে বাদ বাকি পুরো স্ল্যাব একই নিয়মে হবে, তাই তো? তাহলে L/35, L হচ্ছে 4 মিটার মানে 400, 400/35 করলে কত হয়? 11.40 এত সেন্টিমিটার। আমরা এটাকে একটু বাড়াই দেব, এবার কত দেবো? 12, ফ্র্যাকশন না লিখে আমরা ধরলাম হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা স্ল্যাব ডিজাইন করছি, যে স্ল্যাবের পুরুত্ব প্রাথমিক অবস্থায় ধরলাম হচ্ছে 12 সেন্টিমিটার। এরপরে আমরা চেক করব কার্যকরী গভীরতা দিয়ে যে 12 সেন্টিমিটার ঠিক কিনা, এটা সাফিসিয়েন্ট, পর্যাপ্ত কিনা, এর থেকে বেশি লাগবে না কম লাগবে। তাহলে স্ল্যাবের নিজস্ব ওজন এখন নিজস্ব ওজন তোমার 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, আর পুরুত্ব আছে 12/100 2400। তাহলে আমরা বলছি যে এখানে আমরা এখান থেকে 1 মিটার নিলাম, দৈর্ঘ্য বরাবর 1 মিটার, প্রস্থ বরাবর 1 মিটার। এইটুক জায়গার উপরে কতটুকু আমাদের পুরুত্ব, মানে এইটুক জায়গার কংক্রিটের ওয়েট কত স্ল্যাবের, ঢালাই করে রড দিয়ে ঢালাই করে বানাতে গেলে ওইটুক জায়গার ওয়েট কতটুকু হবে? দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, আর পুরুত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করার জন্য 100 দিয়ে আমরা ভাগ করলাম, এটা কত হয় রেজাল্ট? 288 কেজি পার মিটার, প্রতি মিটারে চলে যাচ্ছে আমাদের। এরপর লাইভ লোড, ডেড লোড আর আছে আমাদের ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ 1 মিটার ইনটু আমাদের দিয়েছিল ফ্লোর ফিনিশ হচ্ছে 100 কেজি, তাহলে এটা হচ্ছে আমাদের 100 চলে আসছে। তারপর আমাদের সিলিং গ্লাসটা ছিল 50, হ্যাঁ সিলিং গ্লাসটা ছিল 50, এটা আছে 50। আমরা এর ভিতরে লাইভ লোড নিচ্ছি না, কারণ লাইভ লোড তো তোমার আলাদা হবে, সকল ডেড লোডগুলো আমরা এক্সাইজ করছি। এটা যোগ করলে কত হয়? 400। আমাদের এই যে ওমেগা আমরা ডেড লোড দিলাম, ওমেগা ডেড লোড ডিএল প্রতি মিটারে 438 কেজি, আর প্রতি মিটারে লাইভ লোড কত আছে? 150। এখানে দেখা যাচ্ছে লিখলে মোবাইলে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখন আমাদের এইটা আমাদের জানা আছে যে ওমেগা যেটা লাইভ লোড দিয়ে আছে 150, ওটার সাথে 1 গুণ করলে 150 কেজি মিটার হবে, দৈর্ঘ্য গুণ করলে চেঞ্জ হবে না ভ্যালু। তাহলে ডেড লোড এবং লাইভ লোড এটাকে যদি আমরা ফ্যাক্টর লোড করি, কারণ আমাদের এখানে ফ্যাক্টর লোড লাগবে, আমরা বিম ডিজাইন এখন তো দেখছি না ফ্যাক্টর লোড, তাই না? একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের বইতে যেটা আছে
লেটেস্ট যেটা ফ্যাক্টর লোড কিছু অঙ্কে দেখো 1.7 1.2 আছে আর 6 আছে, আর কিছু অঙ্কে না 1.7 এবং 1.4, কিন্তু লেটেস্ট এখন যেটা চলছে তোমার ডিজাইন কোড অনুযায়ী 1.6 আর 1.2। ডেড হচ্ছে 1.2 আর হচ্ছে আমাদের লাইন হচ্ছে 1.6। আমাদের বইতে করা আছে এরকম কিছু অঙ্ক লেটেস্ট করা আছে, কিছু অঙ্ক ইজি করা আছে। তাহলে ডাব্লিউজি আলটিমেট যেটা আলটিমেট লোড হবে 1.2 ইনটু ডেড লোড আর 1.6 ইনটু লাইভ লোড। এই যে ফ্যাক্টর দিয়ে আলাদা আলাদা গুণ করার পরে আমার টোটাল লোড হবে, বুঝতে পারছি? তাহলে আমাদের ডেড লোড ছিল 700 438, 1.2 ইনটু 438, আর লাইভ লোড ছিল 150। এটা করলে আমাদের টোটাল ফ্যাক্টর লোড আলটিমেট 765.6 এত কেজি মিটার। ডাব্লিউজি তে ফ্যাক্টর লোড নাই। ডাব্লিউজি তে ওই যে কংক্রিটের যে স্টেন এটাকে কম ধরা হয় ডিজাইনের সময়। কংক্রিট নিতে পারে 210 কেজি, যেখানে 0.45% নেওয়া হয়, 45%। রডটা নেবে তার 40% শক্তি ইউজ করা হয় ডাব্লিউজি তে। আর ইউএসজি ক্ষেত্রে এখানে পূর্ণ শক্তি ব্যবহার করা হয়, কিন্তু লোডটাকে বাড়ায় নেওয়া হয়, বুঝতে পারছি? ডাব্লিউজি তে তোমার কংক্রিট এবং রডের ক্ষমতাকে কমানো হয়, আর ইউএসজি তে রডের এবং কংক্রিটের পূর্ণ ক্ষমতা ব্যবহার করা হয়, কিন্তু লোডটাকে বাড়ানো হয়। এই আছে পার্থক্য। সচরাচর বিল্ডিং আমরা কোনটা ইউজ করেছি? এখন সব ইউএসজি, ডাব্লিউজি কোনো ইয়ে নাই, ঠিক আছে? আমাদের এখান থেকে আমরা এই শব্দটা ডাব্লিউজি ডেড মৃত, এই কোনো আর ইয়ে নাই। সারা বিশ্বে ডাব্লিউজি বাদ, তোমরা যা শিখছো এগুলো প্রয়োজন নাই আর। তাহলে আছে টোটাল আলটিমেট লোড, এটা আমরা ডাব্লিউ করি। ডাব্লিউ আছে তোমার ওই যে ওমেগা ইউ ইনটু এল, এই জায়গাটা বলা হয় যে ওমেগা আলটিমেট প্রতি মিটারে। তাহলে আমাদের ছিল 4 মিটার লেন্থ, এটা ছিল 4 মিটার প্রতি মিটারে। আমাদের টোটাল ফ্যাক্টর লোড আছে 765.6 কেজি, 765.6 ইনটু এল মিলে 4, এটা করলে আমাদের 3000। টোটাল আছে এত কেজি, এখানে মিটার হবে না, এটা টোটাল লিখছি। আগে প্রতি মিটার ছিল বলে আমরা পার মিটার লিখছিলাম টোটাল। এরপরে ধাপ ছিল আমাদের শেয়ার, তাই না? জি স্যার। সর্বোচ্চ শেয়ার ধাপ 2। শেয়ার ফোর্স ম্যাক্সিমাম ভি আলটিমেট ম্যাক্স। এটা আমরা ইউএসজি করছি, এরকম আলটিমেট টোটালটা বের হবে। যেহেতু এটা দুইটাই সাপোর্ট আছে, এই পাশে একটা বিম আছে আর এই পাশে একটা বিম আছে, তাহলে মাঝখানে যত লোড আছে অর্ধেক এ নেবে আর অর্ধেক এ নেবে, তাই না? এটা 0.5 দিয়ে এখানেও 0.5 ভি না 0.5 ডাব্লু, ডাব্লুর অর্ধেক, এটা 0.5 ডাব্লু, এটা হচ্ছে ভি হবে, তাই না? তাহলে ভি আলটিমেট ম্যাক্স এটা হচ্ছে তোমার ডাব্লু ইউ বাই 2। ডাব্লিউ ছিল আমাদের 3062.4 ভাগ 2 করলে এটা কত আসে? 1531.2। হ্যাঁ 1531.2। এত কেজি। তাহলে পরবর্তী ধাপ হচ্ছে আমাদের কার্যকরী গভীরতা পরীক্ষা, তাই তো? পরীক্ষা বা নিরীক্ষা। ধাপ
যেটা ডি ইফেক্টিভ যেটা ইফেক্টিভ কার্যকরী, এটা আমরা দেখবো বের করে। যে আমরা ভাগ 1 এর যে ডেট ধরছিলাম 12, এটা ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডি বের করার যে সূত্র, তোমার আমরা মূল সূত্র হচ্ছে এটা যে এমইউ সমান 5 রো ম্যাক্স বিডি স্কয়ার 1 মাইনাস 0.59 রো ম্যাক্স fy বাই f প্রাইম ঠিক আছে। এটা হচ্ছে তোমার মূল সূত্র। হ্যাঁ? না না স্যার মোমেন্ট নির্ণয় করা হয়নি কি স্যার? ফাই রো স্যার আলটিমেট মোমেন্ট ফাই রো বিডি ফাই রো fy স্যার এবার এম এর মান নির্ণয় করতে হবে না স্যার আগে? fy বিডি স্কয়ার এটা হচ্ছে আমাদের মূল সূত্র, তাই তো? জি স্যার। তো ফাই রো fy বিডি স্কয়ার এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখান থেকে তোমার ডি আনতে হবে, যে ডি স্কয়ার আছে না, এটা কিন্তু আমরা আলাদা করি ডি, তাহলে এই পুরো অংশটা ভাগ আকারে আসবে না। জি যদি আমরা ডি নিয়ে আসি ডি স্কয়ার, তাহলে এখানে এম ইউ ভাগে নিচে লিখা হবে। আমাদের মোমেন্ট ক্যালকুলেশন করা হয়নি তো। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে আমাদের পরে, আগে আসলে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হাফ 3 সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হচ্ছে এম ইউ আলটিমেট তাহলে এম ইউটা আমাদের কত হবে? WL বাই 12 W আমাদের দেয়া আছে 3062 4 L দেয়া আছে 4 আর 12 এটা করলে কত আসে? কত আসে? 1020 ঠিক আছে 1000 আমি দেখুন করবো যাতে ভুল না হয়। 1020.8 ঠিক আছে তো? এখন এটাকে আমাদের সেন্টিমিটার করতে হবে। 1020.8 ইনটু 100 এটা করলে আমাদের 1020 এত ডিগ্রি সেন্টিমিটার। পরবর্তী ধাপ আসে আমাদের ধাপ 4 যেটা আমরা কার্যকরী ক্ষমতা চেক করবো। পিছনে উঠেছে না তুমি? কি সমস্যা? যেমন আছে সূত্র ছিল এমইউ সমান 5 রো ম্যাক্স fy বিডি স্কয়ার 1 মাইনাস 0.59 রো ম্যাক্স fy প্রাইম সি। এখন আমাদের অঙ্ক আমরা যখন ডাটা দিই তখন আমাদের মান দেওয়া ছিল ফ্রিকোয়েন্সি আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, fy সমান ছিল 2200। ডিজাইন ডাটাই ছিল আমাদের। এখন বাদ বাকি আমাদের বি এর মান আমরা জানি 1 মিটার, জি ডি এর মান বের করতে হবে, এম এর মান আমরা জানি এখানে কি আছে। তো
তাহলে আমাদের এখন মূল প্রবলেম হচ্ছে রো বের করা, রো। এটা হচ্ছে মূল যেটা নতুন এখানে বিষয়, রো বের করা। রো মানটা আমরা বের করবো এখানে। তাহলে রোর জন্য যেটা রো যে 0.85 বেটা fy a prime c by fy into 6117 plus fy এই এটা হচ্ছে তোমার রো বি যেটা ব্যালেন্স স্টিল রেশিও। ব্যালেন্স স্টিল রেশিও বলতে এই পরিমাণ রড ব্যবহার করলে কংক্রিট এবং রডের ভিতরে একই সময়ে টান, সর্বোচ্চ টান এবং সর্বোচ্চ চাপ তৈরি হবে। সুষম, তারা পড়ছি না বিমের ক্ষেত্রে? সুষম রেশিও পড়ছে এটা, ব্যালেন্স স্টিল রেশিও। যদি এতটুকু আবার রড দিই তাহলে কংক্রিট এবং স্টিল একই সাথে ফেল করবে। কংক্রিট যখন সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে, স্টিলও তখন সর্বোচ্চ মাত্রায় ফেরত, আর দুইটা একসাথেই ফেল করবে। তাহলে আমরা বেটার মানও 0.85 ধরা হয়, বেটার মান। তাহলে আমাদের এখান থেকে আমরা করি রো বি 0.85 এফ প্রাইম সি মান দেওয়া আছে 210, এফ ওয়াই দেওয়া আছে 4200, 6117 প্লাস হচ্ছে 42, এটা করলে কত হয়? তাহলে আমাদের যদি কংক্রিট এবং রড একই সাথে ফেল করে তাহলে আমরা বিল্ডিং থেকে নিরাপত্তা বা নিরাপদে বের হওয়ার কোনো সুযোগ পাবো না। বুঝতে পারছি? এটা ভূমিকম্প বা কোনো কারণে বিল্ডিং ফেল করছে, তাহলে তো এখানে আগেই বোঝা যাবে না, যখন ফেল করবে সব একবারে হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে, তাই না? এই জন্য আমাদের রডটাকে কম করা হয়। আমরা সারা রড আগে ফেল করবো আর কংক্রিট পরে, কারণ কংক্রিট হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়ালস, ফেল করলে একবারে ভেঙে পড়ে যাবে। আর রড যদি ফেল করে তো একবারে ভাঙবে না, রড হচ্ছে আস্তে আস্তে লম্বা হবে। লম্বা হলে তখন বিমে ফাটল দেখা দেবে, স্ল্যাবে ফাটল দেখা দেবে, তখন আমি বুঝবো যে বিম আস্তে আস্তে ঝুলে যাচ্ছে, তাই না? ডিফ্লেকশন হচ্ছে, যেটা বিমের স্যাগ হচ্ছে, তখন আমরা এখান থেকে নিরাপদে বলে ভবনটি ঝুঁকিপূর্ণ, এখানে আর থাকা যাবে না। ঠিক আছে? এই জন্য আমরা রডটা 25% কম ব্যবহার করা হয়। তাহলে এই রো ম্যাক্সিমাম যেটা অঙ্কে যেটা আমরা ব্যবহার করবো, রো ম্যাক্সিমাম হচ্ছে 75% অফ রো বি, ব্যালেন্সের 25% কম ব্যবহার করা হয়, যাতে রডটা দুর্বল থাকে, রড ফেল করে আমরা সতর্ক হতে পারি। কথা এটা? আমাদের এই কাজ শেষ। আমরা এখানে আসি, এখানে আসতে আমরা ডি স্কয়ার সমান যদি লিখতে চাই, আমার বের করতে হবে ডি, তাহলে এম ইউ সমান বাদ বাকি সব নিচে চলে আসবে, পাই রো ম্যাক্স এফ ওয়াই ডি আছে, ডি তো চলে গেছে, 1 মাইনাস 0.59 রো ম্যাক্স fy by f prime আমরা এখানে এখন যদি এই স্কয়ার যদি উঠাই দিই তাহলে কি হবে? রুট হবে, পুরাটার উপরে রুট। আমরা এখানে মোমেন্টের মান দেখলাম যে এটা আমাদের মোমেন্টের মান ছিল 102080। হায়ের মান ছিল 0.85 না 0.9? 85 ধরা হয়েছে। 85 ধরা হয়েছে।
ফাইভ মান হচ্ছে তোমার 0.9 হবে মোমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ 0.9 ফাই মোমেন্ট রিডাকশন ফ্যাক্টর ফাই, ওটা ছিল বেটা, ওটা ফাই ছিল না, এটা ছিল আমাদের বেটা। বেটা আছে তোমার 0.85, যদি বেটা 1 এর মান, এটা বেটা 1, এটা ফাই আসলে মোমেন্টের ক্ষেত্রে 0.9 আর শেয়ারের ক্ষেত্রে 0.85, এখন আরো কম দেওয়া হয় 0.75। ঠিক আছে। রো ম্যাক্স আছে তোমার 0.016, 0.016, এ পয়েন্ট আছে 4200, রো বি আছে 100, 1 মাইনাস 0.59, 0.016, ইনটা আছে তোমার 4200, বা আছে 210। পুরা ক্যালকুলেশন করলে ডি কত আসে? 4.9। স্যার এখানে মোমেন্টের মান কত ধরা হয়েছে? মোমেন্ট পার মানে 10.2080, ওইটা তো বের দশমিক আছে তো। সেন্টিমিটার কত না? সেন্টিমিটার কত? সেন্টিমিটার করছি না স্যার। আরেকজন করো, কত সে দেখো মিল আছে কিনা। তা 4.56 4.56 এত সেন্টিমিটার আমাদের প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমরা কালকে বলছিলাম যে তোমার একটা স্ল্যাবের যদি আমরা কাটি স্ল্যাব যদি আমরা কাটলে পরে তোমার এখানে একটা মেইন ডট থাকবে, এরকম এটা একটা মেইন ডট, ঠিক আছে? একটা মেইন ডট, আর তার উপরে থাকবে তোমার বাইন্ডার, এরকম এগুলো হচ্ছে আমাদের মেইন ডট না, মেইন ডটের উপরে যেটা বাইন্ডার ডিস্ট্রিবিউশন বার। তো এখন আমাদের এটা আমরা যদি ক্রস সেকশন দেখি, তাহলে আমরা ধাপ যেটা 180 আমরা ধরেছিলাম 12, তাই না? টোটাল ডেপথ হচ্ছে 12। এখন ডিজাইন বলছে কার্যকরী গভীরতা ডি, এই ডি মানে তোমার স্ল্যাবের টপ থেকে এইটার মিডিল পর্যন্ত, এই কেন্দ্র পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ডি। বুঝতে পারছি? তাহলে আমার এখানে আছে কভারিং, আরো আছে রডের অর্ধেক, তাহলে টোটাল 12 থেকে যদি আমরা কভারিং এবং রডের হাফ বাদ দিই, তাহলে আমাদের এখান থেকে একটা ডি পাবো, ঠিক আছে? তাহলে সেই ডিটা এই ডি থেকে ছোট না বড় সেটা আমরা দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ফ্রম স্টেপ 1 থেকে যদি আমরা চিন্তা করি, স্টেপ 1 যেটা আমাদের ছিল, স্টেপ 1 এ আমাদের স্টেপ 1 থেকে যদি আমরা ডি বের করতে চাই, তাহলে আমাদের এখানে হচ্ছে 12 সেন্টিমিটার ছিল টোটাল থিকনেস, আমরা রড ব্যবহার করব 10 মিলি। বইতে ম্যাক্সিমাম তোমার 12 আছে, কিন্তু বাস্তবে ম্যাক্সিমাম 10 ব্যবহার করা, এই জন্য 10 মিলি ধর, ঠিক আছে? 10 মিলি রডের কারণে তার অর্ধেক। আর এই কভারিং এ যেখানে কভারিং ধরা হয় 2 সেন্টিমিটার মাইনাস কভারিং, তাহলে এখান থেকে এইটুকু রডের মাঝখান থেকে এই অংশটুকু আছে 2 প্লাস রডের অর্ধেক, তো এটা করলে কত হয়? 9.5 এত সেন্টিমিটার। এটা অবশ্যই বড় আছে আমাদের কি 4.5 থেকে বড় আছে না? তাহলে আমাদের ধরা ঠিক আছে। তাহলে আমরা স্টেপ 1 এ যে গভীরতা চিন্তা করছিলাম, বাস্তবে অত গভীরতা লাগবে না, তাহলে আমাদের বেশি দিয়ে আছে মানে আমরা নিরাপদে আছি, যা লাগবে তার থেকে বেশি আমরা ঢালাই করছি আর কি। সেটা কি বেশি করবো নাকি পরে কমায় ডিজাইন করবো? এখন ইকোনমিক্যাল ডিজাইন করতে গেলে আবার কমাই করতে হবে, আর যদি মনে করো না ইকোনমিক্যাল ডিজাইন করবো না, যা ধরছি তাই, সেটা তো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আলাদা হিসাব। পরীক্ষার ক্ষেত্রে তো এটা আবার প্রথমে যাওয়ার প্র্যাকটিক্যালের বিষয়টা আলাদা, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি, তুমি এখানে লিখে দেবো যে তোমার 10 মিলিমিটার
ডায়া মেন ডট যাতে বোঝা যায়। তাহলে আমাদের এখন এখানে গেল 4 নম্বর ধাপ শেষ হলো, এবারে 5 তোমার ধাপ 5 টান রডের ক্ষেত্রফল। টান রড বা প্রধান রড, এখানে একটু আগে প্রধান রডের প্রধান রডের ক্ষেত্রফল এবং ব্যবধান। তাহলে আমরা এখানে পরবর্তী ধাপে আসি। S m by I f y b minus f y 2। তাহলে আমরা d আছে আমাদের এইটা ব্যবহার করতে হবে, যেটা আমরা প্র্যাকটিক্যাল পাচ্ছি 9.5। এখানে আছে d ব্যবহার হবে 9.5 সেন্টিমিটার। f y মান আমরা জানি, m এর মানও জানি, এখন a এর মান দরকার। a এর মান যদি আমরা বের করতে চাই, এর একটা সূত্র আছে, রো ম্যাক্স তোমার রো ম্যাক্স ডিডি এফ ওয়াই, হ্যাঁ এফ ওয়াই 0.85 ডিফারেন্স ইনটু বি। এটা হচ্ছে স্ট্রেস ব্লক ডায়াগ্রাম থেকে আসে, যে আমরা ইউএসডি মেথডে দেখুন প্রমাণগুলো আছে, যেখানে বিমের সময় দেখছো মনে হয় প্রমাণ, এই সূত্রগুলো তো এমনি এমনি আসে, এটা প্রমাণ থেকে আসে না, প্রমাণ থেকে এখানে এরকম একটা রিলেশন আছে। এখানে যদি আমরা মোট কথা এটা হচ্ছে মূল হচ্ছে তোমার এস বাই হচ্ছে কংক্রিটের, যেটা কংক্রিটের ক্ষেত্রফল আর হচ্ছে ইয়ে রডের। আমাদের বিবি কাটা যায়, বিবি কাটা যায়, বিবি কাটলে পরে আমাদের এখানে থাকতেছে তোমার রো ম্যাক্স হচ্ছে বি এফ ওয়াই আর 0.85 ডিফারেন্স সি। এই মানে এটা তোমার কংক্রিটের রডের শক্তি, রডের বল, আর এটা হচ্ছে কংক্রিটের ফোর্স। 0.85 বি এটা ক্ষেত্রফলের সাথে এই যে তুলনা করে, তাই না? বল হবে, এটা বল ফোর্স। তাহলে আমরা রো ম্যাক্স মানে এইটা 0.016 আর বি তো আমরা জানি 9.5 আর এফ ওয়াই আছে আমাদের 4200 আর হচ্ছে 0.85 এফ প্রাইম সি হচ্ছে 210। যদি মান বসে আমরা রো ম্যাক্স 0.016 বি হচ্ছে 9.5 এফ হচ্ছে 4200 আর 0.85 ইনটু এফ প্রাইম সি হচ্ছে মানে 210। এটা করলে কত হয়? 3.58 এত সেন্টিমিটার।
তাহলে m এর মান কত ছিল আমাদের 10280 ঠিক আছে হ্যাঁ 102080 4200 ইনটু b আসছে আমাদের 9.5 আর এ আছে 3.58 আর আছে 2 এটা করলে কত আসে রিয়া হ্যাঁ এত সেন্টিমিটার স্কয়ার তাহলে আমরা বলছি যে 10 মিলিমিটার ডায়া বেড রড আমরা করি তার ক্ষেত্র আছে 5/4 ইনটু 1.0 স্কয়ার 0.785 এত সেন্টিমিটার স্কয়ার এখন এখান থেকে স্পেসিং যেটা এস 100 ইনটু এস ভাগ এস 100 ইনটু এস করছে আমরা 0.785 আর এটা আমরা ভাগ দিলাম 3.50 কত আসে ব্যবধান প্রধান রডের বাইশ দশমিক এটাকে আমরা 22 সেন্টিমিটার দিলাম 22 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার একটা রড থেকে আরেকটা রডের ব্যবধান 22 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার তো টার্ন রডের পরে আমরা তোমার ইয়ে করতে পারি তাপীয় রড তাহলে এখানে স্ল্যাবের স্পেসিং এর তিনটা কন্ডিশন আছে আমরা এটা বের করলাম আর একটা আছে তোমার s সমান 3 ইনটু t 3 ইনটু t মানে স্ল্যাবের পুরুতে 3 গুণের বেশি হবে না 3 ইনটু আমার ছিল 12 3 12 34 সেন্টিমিটার আর 3 নম্বর ছিল তোমার s সমান 45 সেন্টিমিটার এর বেশি হবে না এই তিনটার ভিতরে সর্বনিম্ন যেটা সেটা আছে আমাদের ইউজ করতে হবে ব্যবহার করতে হবে তাহলে আমাদের অতএব এর সমান কত 22 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার তাহলে এটা আমাদের মেইন রডের ক্ষেত্রে তিনটা ব্যবধান এর ভিতরে যেটা কমান আর তাপীয় রডের ক্ষেত্রে তখন এটা হয়ে যাবে 5 3t পরিবর্তে 5t আর এটা 45 থাকে স্ল্যাবের পুরুত্বের যদি কোনো সময় স্পেসিং এইটা এক নম্বরে স্পেসিং বেশি আসে তাহলে তখন আবার নিচের গুলো কভার করবে বুঝা যাচ্ছে এরপরে আমরা আসি তাপীয় রডের ক্ষেত্রফল আমাদের ধাপ 6 এটা s প্রাইম s প্রাইমের ক্ষেত্রে আমরা ডিফর্ম বলের ক্ষেত্রে ব্যবহার করতেছিলাম 0.0018 বিটি এটা হওয়ার কথা কিছু কিছু জায়গা আছে 0.002
কিন্তু আসলে 0.0018 হবে ডিফর্ম বারের ক্ষেত্রে, বুঝতে পারছি? জি স্যার। আর 0.002 আছে প্লেন বার। প্লেন বার তো আর এখন ব্যবহার হয় না, এখন সবই আছে আমাদের ডিফল্ট বার। ডিফর্ম বার। এস প্রাইমের ক্ষেত্রে আমাদের 0.0018 বি ইন্টু টি, বি আছে ওই ফালি যেটা আমরা 1 মিটার দিছিলাম, জি। আর টি আছে আমাদের স্ল্যাবের দূরত্ব। 0.0018 বি হচ্ছে 100 আর টি ছিল 12। এটা করলে কত আসে? 2.16 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানেও আমরা টেম্পারেচার বারও 10 মিলিমিটার ব্যবহার করব। বইতে 12 আছে, কোথাও 10 আছে। এটার এরিয়া আমরা জানি, বারবার এরিয়া বের করার দরকার নেই। তাহলে এখন 1 নম্বর স্পেসিং এস সমান 100 ইনটু এস ভাগ এস প্রাইম, 100 ইনটু 0.785 আর এস প্রাইম হচ্ছে 2.16। হ্যাঁ, সবসময় 10 টাকা। 36.34 ল্যাবে সবসময় 10 মিলিমিটারের বেশি ব্যবহার করা হয়। 2 নম্বর কন্ডিশন হচ্ছে এস সমান 5 ইনটু টি, তাহলে 5 ইনটু 12, 5 12 60। আর আগে যে লিখছিলাম, আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে তোমার 45 সেন্টিমিটার। এই তিনটার ভিতরে যেটা কম, তাই তো? জি স্যার। তাহলে অতএব আমাদের এস সমান 36 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এটা আমাদের কম। টেম্পারেচারের ক্ষেত্রে 5T আর মেলের ক্ষেত্রে 3T। তাহলে এই আছে একটা স্ল্যাবের টোটাল ডিজাইন। মূল টার্গেট আছে আমাদের রডের ব্যাস এবং ব্যবধান আর স্ল্যাবের পুরুত্ব। ডিজাইন বলতে তিনটা জিনিস, একটা আছে স্ল্যাবের পুরুত্ব কত হবে, 2 নম্বর আছে তোমার কত মিলি রড ব্যবহার করবো, আর 3 নম্বর আছে তার ব্যবধান। এখন আছে তোমার বিস্তারিত ড্রয়িং, যেটা আমরা এই করি যে ধাপ, পরবর্তী ধাপ আমরা 7 দিলাম। আর এই বন্ড আর শেয়ার আছে, এটা এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? জি স্যার। মূলত পরীক্ষাতে এইগুলোই আমাদের, তার পর্যন্ত হ্যাঁ এগুলোই আসবে। কি করছি? বিস্তারিত ড্রয়িং ক্ষেত্রে তাহলে আমরা এই জিনিসটাকে আবার আঁকাই। আমাদের যে স্ল্যাব ছিল, এটা হচ্ছে মূল আউটপুট। কারণ আমরা আউটপুট না দিতে পারলে খাতা কলমে করে কোনো লাভ নাই, ড্রয়িং এ না আনতে পারলে। আমাদের এই হচ্ছে ঘটনা, আমাদের এরকম বলছিলাম, আমাদের মাঝখানে স্ল্যাব ডিজাইন করতেছিলাম, যে একটা বিম চিন্তা করছে, একটা বিম এই পাশে, এটা একটা বিম, এটাই আমাদের ছিল হচ্ছে 4 মিটার যেটা স্প্যান। এটা ক্ষেত্রে আমরা বলছিলাম যে রড তো এই দিক থেকে আসবে, একটা রড স্ট্রেট চলে যাবে, একটা রড এখান থেকে আসবে তোমার ক্রাঙ্ক হবে, আর পাশে এক্সট্রা টপ। এই 3 ধরনের রড ব্যবহার হবে। স্যার এখানে বলা আছে একটা হচ্ছে মেইন রড, একটা ক্র্যাঙ্ক বার, একটা টপ বার। এই যে জায়গায় বলা হয়েছে যে তাপ রডের পরিমাণ, এখানে তাপ রড কোনটা? তাপ রডটা কোনো দেই না, তাপ রড দেবো, ঠিক আছে? আমরা তো এখন মেলের কাজ করি, টান রড যেটা প্রধান রড। তাহলে আমাদের এখান থেকে যেটা, আর তাপ রড আছে এইগুলো, এইটা এটা আমার এইদিকে আসবে, এইদিকে এইটা হচ্ছে আমার তাপ রড।
বোঝা গেছে? এটার বাঁকা টাকা হবে না, এটা স্ট্রেট হবে। স্ট্রেট সোজা। এই রডটা আছে, মেন রডটা লোড বহন করবে, বহন করে দুই পাশে ভেঙে দেবে। আর এই তাপীয় রডটা যাতে লম্বা লম্বি ফাটল তৈরি না হয় সেগুলো তোমার কভার করবে, সংকোচন এবং প্রসারণ। তাহলে আমাদের এই মেন রডের ব্যবধান কত ছিল? 10 মিলিমিটার ডায়া এট দ্য রেট অফ 22 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার। আর এই ডিস্ট্রিবিউশন ছিল তোমার 10 মিলিমিটার ডায়া এট দ্য রেট অফ 36 সেন্টিমিটার। তাহলে এইভাবে তোমার এই 36 সেন্টিমিটার পর পর বসতে থাকবে, বুঝতে পারছি? জি স্যার। আর এটা এরকম তোমার 22 সেন্টিমিটার পর পর বসতে থাকবে। এই যে যেটা কিরান হচ্ছে না তার উপরে এক্সট্রা হবে, বুঝতে পারছি? জি স্যার। যে রডটা সোজা রয়েছে। আর সাপোর্টে তো আমাদের মোমেন্ট নেগেটিভ, মানে রড আসলে উপরে দরকার। এই জন্য আমরা একটা রডকে গ্রাম করছি, আর আরেকটাতে করতে পারছি না, সেই রডটার উপরে আমরা এক্সট্রা করছি, বুঝতে পারছি? তাহলে যে কটা স্টেট সেই কটা আছে এক্সট্রা টপ, বুঝতে পারছি? জি স্যার। এই তাহলে এখানে আছে আমার লিখতে হবে যে 10 কিলোমিটার ডায়া এক্সট্রা টপ টু গ্রাম। তো এটা নিয়ম আছে তোমার, এই গ্রাম যেটা গ্রাম করতে হয় L/4, গ্রাম আছে মাঝখানের স্প্যানে L/4 আর সাপোর্টে গেলে L/7, ঠিক আছে? আর এই এক্সট্রা টপ হচ্ছে তোমার যাবে L/3, L মানে 4 এই স্প্যান। গ্রাম হবে 4 ভাগে আর L/3 তে হবে এক্সট্রা টপ, মানে এক্সট্রা টপটা একটু বেশি হবে। তাহলে এই হচ্ছে তোমার ইউএসজি মেথড আর ডাব্লিউএসজি মেথডের অঙ্ক আমরা গতকাল করছি, আর আজকে করলাম ইউএসজি মেথড। তাহলে এখানে কিছু সূত্রের পার্থক্য আছে। ধাপ 1-এ চেঞ্জ আছে, তারপরে কার্যকরী গভীরতা, প্রধান রড, আর বাদ বাকি মোমেন্ট, শেয়ার এবং তাপ রড সেম আছে। তাহলে 3টা ধাপের সূত্র চেঞ্জ হবে। ইউএসজি মেথডটাই তোমার বেশি ইম্পর্টেন্ট এবং পড়ার সম্ভাবনা বেশি। পরবর্তীতে আমরা আর্ম স্ল্যাবের ডিজাইন করতে পারি, রিক স্ল্যাব যেটা করলে আমাদের এই অধ্যায় শেষ মোটামুটি। তাহলে আমাদের ইউটিউবে অন্যান্য অধ্যায়গুলো দেওয়া আছে, দ্বিমুখী স্ল্যাব, স্ল্যাব, যারা দেখতে চাও দেখতে পাবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ।